একটা খামার, কিছু প্রাণী আর একটা স্বপ্ন, যেখানে সবাই সমান হবে। কিন্তু যদি অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করার পর জানা যায় যাকে নতুন শাসক করা হলো সে আগের থেকেও বেশি ভয়ঙ্কর। আর এই গল্পে কোনো মানুষ নয়, বরং শূকর, গাধা, ঘোড়া, মুরগি, কাক এদেরকে নিয়েই গল্প লেখা। তো শুনে কি মনে হচ্ছে এটা কোনো রূপকথার গল্প? কিন্তু নয়, এটি ক্ষমতার লোভ, মিথ্যা প্রচার, বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক দুর্নীতির একটি কাহিনী। So hi everyone, this is Mistress World and you are of course watching Mistress World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. আজকে আমি কথা বলবো জর্জ ওরওয়েলের লেখা অ্যানিমাল ফার্ম নিয়ে, যেটা বাংলায় প্রকাশিত হয়েছে মায়াকানন প্রকাশনী থেকে, আর এটা ট্রান্সলেট করেছেন অর্ক পৈতন্ডি। বইটির মুদ্রিত মূল্য আছে 199, আর বইটিতে টোটাল পেজ আছে 151টি। তার মধ্যে গল্প ছাড়াও দুটো এক্সট্রা পার্ট অ্যাড করা রয়েছে, তো সব মিলিয়ে 151টি পেজ নিয়ে এই বইটি। আর এই বইটি আকারে অনেকটা ছোট হলেও ইম্প্যাক্ট কিন্তু অনেকটা। গল্পটি পড়তে শুরু করলে মনে হবে এটি কোনো রূপকথার গল্প, আর যত পড়া এগোবে তত মনে হবে এটি কোনো ক্ষমতা, লোভ, রাজনীতির একটা চক্রান্ত। বইটির কভারটা কিন্তু খুব সুন্দর, আর আর বইটির পেজ কোয়ালিটি আর ফন্ট সাইজ কিন্তু বেশ ভালো। আমি কোনো ভুল লেখায় খুঁজে পাইনি। অ্যাকচুয়ালি এটা আমার মায়াকানন থেকে নেওয়া ফার্স্ট কোনো বই। আমি বুঝতে পারিনি যে কেমন আমার এক্সপিরিয়েন্স হবে। যখন আমি কিনছিলাম, আমি বইমেলা থেকে কিনেছিলাম, তো তারপরে এখন পড়ার পর আমার জাস্ট অসাধারণ লাগছে। তো গল্প শুরু হয় ম্যানর ফার্ম নামক একটি ফার্ম থেকে, যেখানে মালিক ছিলেন মিস্টার জোন্স। মিস্টার জোন্স একজন অত্যাচারী, দায়িত্বজ্ঞানহীন একজন মানুষ। তো সেখানে বয়স্ক মেজর যিনি ছিলেন, উনি একদিন একটা স্বপ্নের কথা জানালো, যে সব প্রাণীদের একটা স্বপ্নের কথা জানালো, যে সবাই একদিন স্বাধীন হবে, তারা মানুষের দেওয়া কাজ আর করবে না। তো সেখানে লিড নিয়েছিল নেপোলিয়ন আর স্নোবল নামক দুজন শুয়োর। তো একদিন মিস্টার জোন্স খাবার সময় মতো না দেওয়ায় বা খাবার নাই দেওয়ার জন্য তারা বিদ্রোহ করে আর জোন্সকে সেই খামার থেকে তাড়িয়ে দেয়। এরপরে তারা খামারের নতুন নাম রাখে অ্যানিমাল ফার্ম, আর তারা 7টি এমন নিয়ম প্রদান করে যাতে প্রাণীদের জীবন উন্নত হয়। স্নোবল আর নেপোলিয়নই এখানে মেন প্রাধান্য পায়। নেপোলিয়ন আর স্নোবলই সব পশুদের জন্য ডিসিশন নিতে থাকে। এরকমই একসময় পশুদের ভালোর জন্য স্নোবল উইন্ডমিলের একটা মানে আইডিয়া দেয়, কিন্তু নেপোলিয়ন তখন সেই উইন্ডমিলের জন্য মতবিরোধ করেছিল। এরপর আস্তে আস্তে অ্যাকচুয়ালি স্নোবল আর নেপোলিয়নের মধ্যে একটা সংঘাত শুরু হয়। আর অ্যাকচুয়ালি স্নোবল পশুদের ভালোর জন্যই উইন্ডমিল ব্যবহার করার কথা বলছিল, যাতে পশুদের যাতে পশুদের শক্তি কম লাগে। এই সময় নেপোলিয়ন কিছু কুকুরকে স্নোবলের পিছনে পাঠিয়ে দেয়, আর স্নোবলকে তারা খামার থেকে বার করে দেয়। এরপর নেপোলিয়ন একদম একক শাসক হয়ে ওঠে, আর ও যা বলবে সেটাই হবে, এটাই সব পশুরা মেনেও নেয়। তো এখানে একজন ছিল স্কুইলার, যে নেপোলিয়নের সঙ্গে থেকে পশুদের মেনলি ম্যানিপুলেশনই করতো, ঠিককে ভুল, ভুলকে ঠিক, এরকম করে দিত। তো এরপরে উইন্ডমিল তৈরি হওয়ার একটা আশঙ্কা দেখা দেয়, আর সেটা তখন নেপোলিয়ন বলে যে উইন্ডমিলটা অ্যাকচুয়ালি ওর নিজেরই আইডিয়া ছিল, কিন্তু স্নোবল ওটাকে চুরি করেছে। তো এরপরে উইন্ডমিল তৈরি হওয়ার জন্য প্রচুর কষ্ট করে সব পশুরাই। তো এর মধ্যে প্রধান যে মেন পুরো কাজটা দেখাশোনা করেছিল সে হচ্ছে বক্সার। তো বক্সারের প্রচুর শক্তি, তো সেই মেনলি পাথর তোলা থেকে শুরু করে উইন্ডমিলের যত রকম কাজ আছে ও নিজে থেকেই করতো। তার জীবনের মূলমন্ত্র দুটোই ছিল, একটা হচ্ছে প্রচুর পরিমাণে পরিশ্রম করা, আর একটা হচ্ছে নেপোলিয়ন সবসময় ঠিক। এরপর আস্তে আস্তে অনেক ঘটনা ঘটে, আর দেখা যায় যে যেই 7টা নীতি তারা বানিয়েছিল ওইগুলোর আর কোনোটাই ঠিকভাবে ফলো হচ্ছে না। এরকম কোনো কোনো পশু সেই জিনিসটা নোটিস করে, যেরকম মদ্যপান না করা, বিছানায় না শোয়া, এই টাইপের। তো আর প্রত্যেকবারই যখন পশুরা সেই নিয়ম নীতি যেখানে লিস্ট করা ছিল সেটা দেখতে চায়, সেখানে গিয়ে দেখে যে সেই নিয়মটার একটু মডিফিকেশন করে অন্য কিছু করা হয়ে গেছে। এরপরে এরকমই চলতে থাকে। কোনো এক সময় নেপোলিয়ন স্নোবলের সঙ্গে কিছু পশু পাখির যোগাযোগ আছে এটা বলে কিছু পশু পাখিকে মেরেও দেয়। এরপর সময়ের সাথে সাথে বক্সার যখন অনেকটা দুর্বল হয়ে পড়ে, এক সময় দেখা যায় যে একটা স্লকটার গাড়ি এসে বক্সারকে তুলে নিয়ে যায়। আর যখন কিছু পশু সেইটা গিয়ে নেপোলিয়ন বা স্কুইলারকে জানায়, তারা বলে যে
বক্সারের চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। ওটা হসপিটালের গাড়ি ছিল। আর স্কুইলার ম্যানিপুলেশন করে পশুদের এটা বুঝিয়ে দিতে হয় যে কিছুদিন পরে বক্সার খুব শান্তিপূর্ণভাবে মারা গেছে। আমি গল্পের অনেকটাই বলে দিলাম। তো এবার এটা তোমাদের উপর যে বইটা তোমরা পড়বে কি না। আমি তো বলবো ডেফিনেটলি পড়ো। আমি প্রথম যে ইন্ট্রোডাকশনটা দিয়ে শুরু করেছিলাম, আমার মনে হচ্ছিলো যেন আমি কোনো একটা জায়গার পলিটিক্যাল জিনিস নিয়ে কথা বলছি। তো যেহেতু এই বইটার আমি উৎসর্গ যেটা লেখা আছে ফার্স্টের দিকে, সেটা দেখেই আমার এত ভালো লেগেছিলো, আমার মনে হলো যে এই সময়ের জন্য একদম রিলেটেবল ব্যাপারটা। সেই জন্য আমি আরও তাড়াতাড়ি এই বইটাকে পড়ে শেষ করলাম। তো এখানে আমার কিছু কিছু জায়গায় মনে হয় যে নেপোলিয়ন কেন এতটা সাহস পেল, মানে এত কিছু ঘটাবার জন্য। তো তার মেন কারণ তারপর আমার নিজেরই মনে হয়েছে যে স্কুইলার তাকে সবসময় তার সঙ্গে ছিল। সে যত না নিজের হয়ে কথা বলতো, তার থেকে বেশি স্কুইলার তার হয়ে কথা বলতো। স্কুইলার সব প্রাণীকে বুঝিয়ে দিত যে নেপোলিয়নই ঠিক। আর এই বইটায় পড়া আমার সবথেকে একটা খুব ইমোশনাল জায়গা হচ্ছে যখন বক্সারকে তারা স্লকটার গাড়ি করে নিয়ে যাচ্ছে। মানে বক্সারই ওই হাওয়াটা তৈরি করার জন্য সবথেকে বেশি খেটেছিল, সবথেকে বেশি সে নিজে থেকে গিয়ে খেটেছিল। কিন্তু লাস্টে যখন বক্সারকে এমন একটা পরিণতির শিকার হতে হলো, সেটা নিশ্চয়ই ভাবতে হয় যে একজন যে শাসক, সে হয়তো নিজের কথা ছাড়া আর কারোর কথাই ভাবে না, সে তার যতই হেল্প করুক না কেন। তো আমার পড়ার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি আমি বইটা মাঝখানে পড়তে পড়তে আমার শেষই হচ্ছিল না। লাইক আমি এই বইটা পড়তে শুরু করেছিলাম হয়তো মে মাসের শুরুতে। বেসিক্যালি এই বইটা ওরমভাবে পড়ে মানে খুব ইন্টারেস্টিং কিছু তো হচ্ছে না, থ্রিলার টাইপের। আমার পড়তে কারণ দেরি হয়েছে, আমার এর সঙ্গে অনেক কাজ ছিল আর অনেক কটা বই আমি একসঙ্গে পড়ছিলাম, সেই জন্যই আমার এতটা লেট হয়েছে। আর খুব একটা ইন্টারেস্টিং ফার্স্টের দিকটা নয়, যার জন্য মানে একদম রিডারকে ধরে রাখবে এরকম ব্যাপার নয়। তো এটাই হচ্ছে হয়তো ক্লাসিকের গুরুত্ব। তো আমি বইটা ভাবছিলাম রেখে দেবো, আর পড়বো না। আমার এই কোয়ালিটিটা রয়েছে যে আমি কোনো বই এরকম রেখে দিই না। মানে এরকম যে ডিএনএফ কথাটা আছে, এটা আমার জন্য একদমই ঘাটে না। আমি যেই বই শুরু করি আমি চেষ্টা করি সেই বইটা শেষ করার। আমার কাছে খুব কম বই আছে যেটা আমি পড়তে পারিনি। তো এই জন্যই এই বইটাকে আমি মানে রেখে রেখে পড়ছিলাম। আর যখন আমি শেষ করলাম, আমার সত্যি মনে হলো আমি যদি এটাকে মাঝখানে ছেড়ে দিতাম, আমি হয়তো অনেক কিছু মিস করে যেতাম। তো আমার কাছে এই অ্যানিমাল ফার্ম শুধু একটা উপন্যাস নয়, এই বইটা আমাকে ভাবতে বাধ্য করেছে যে ক্ষমতা কীভাবে মানুষকে বদলে দেয়, আর কেন সবাই বারবার একই ভুল করে, আর কেন সাধারণ মানুষ বা এখানে বলতে গেলে সাধারণ প্রাণীরা কেন ঠিকভাবে সময় মতো প্রতিবাদটা করতে পারে না। বইটি এখনকার জন্য তো খুবই প্রাসঙ্গিক। আর বইটার ল্যাঙ্গুয়েজ প্রচণ্ড ইজি। যেরকম আমি প্রথমে বললাম, আকারে ছোট হলেও ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই। বিশেষ করে যারা রাজনৈতিক সাহিত্য পড়তে ভালোবাসো, তাদের জন্য এই বইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখনও পড়ে না থাকলে ইংলিশটা না পড়ো, অ্যাটলিস্ট এই বাংলার এটা পড়ে দেখতে পারো, কারণ দাম হিসেবে বইটার তো যথেষ্ট কোয়ালিটি দুটোই আছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। আর তোমরা যদি এই বইটা পড়ে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে জানাও যে তোমাদের স্নোবল, নেপোলিয়ন, বক্সার এদের মধ্যে কাকে সবথেকে বেশি ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও, আর কমেন্টে ডেফিনেটলি আমাকে জানিও আমি যেটা করতে বললাম। তো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে, আর ততক্ষণের জন্য বাই।